2025 সালের নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের প্রশ্নপত্রে যেটা 6 নম্বর প্রশ্ন হিসেবে থাকবে, যেটার নাম হবে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত প্রশ্নগুলো হচ্ছে এইগুলা: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিগ্রিতে থাকবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তারপরে থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এবং ইম্পারেটিভ। এই হচ্ছে নবম শ্রেণীর পূর্ণাঙ্গ গ্রামারের সিলেবাস। আর যারা 2025 সালে ক্লাস 10-এ, তাদের এই প্রশ্নের মধ্যে এইগুলোর মধ্যে কিছু অংশ থাকবে না, যেমন ডিগ্রি থাকবে না, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থাকবে না। আর ভয়েস থাকবে না, অর্থাৎ অ্যাক্টিভ, প্যাসিভ থাকবে না। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো সব থাকবে। আর এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ এগুলো সবই থাকবে। শুধু থাকবে না, শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দেবা, অর্থাৎ 2025 সালে যারা ক্লাস 10-এ, 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা, তাদের জন্য ডিগ্রি এবং ভয়েস থাকবে না। এই মোটামুটি কথা। তো আজকে আমি যে অংশটি করবো, এই সবটুকু তো আর করা সম্ভব নয়। আজকে আমি তোমাদের জন্য যেটুকু করে দেখাবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে আমরা কেমন করে নেগেটিভ করব, সেই অংশটি আজকে আমরা দেখব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। বন্ধুরা, এই যে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি, অর্থাৎ 2025 সালে যারা 9-এ, 2026 সালে 10-এ, 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, এই বইটি মূলত তাদের জন্য। তাদের সিলেবাসে 100% সেম সিলেবাস। তোমরা 11টি গ্রামারে পরীক্ষা দেবে। এই যে দেখো, এখানে 11টি গ্রামারই আছে। আর এখানে কিউআর কোড আছে। কিউআর কোডে তোমরা যদি স্মার্ট মোবাইল দিয়ে যদি স্ক্যান করো, তাহলে আমার সম্পর্কে এবং বইটি সম্পর্কে কিছু তথ্য তোমরা এখান থেকে পাবে। তো চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের প্রথম সেন্টেন্স। হি ইজ মাই ফ্রেন্ড। আমরা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো হি ইজ মাই ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের মূল বাক্যটি। তো প্রথমে আমরা জেনে নিই যে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বেসিকটা কি। তো দেখো, আমি এইখানে একটা ছোট্ট আইডিয়া দিয়েছি। বেসিক আইডিয়া বলছে সেন্টেন্সে ব্যবহৃত কি ইনফরমেশন ওয়ার্ডটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করে এবং বাক্যে ব্যবহৃত অক্সিলিয়ারি ভার্বের পরে নট লিখে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে এখানে দুটি কথা বলেছে। একটা হচ্ছে কি ইনফরমেশন ওয়ার্ড, বা অর্থাৎ প্রধান, কেন্দ্রীয় বা তথ্যমূলক শব্দটির বিপরীত শব্দ, আর অক্সিলিয়ারি ভার্বের সাথে নট। তো প্রশ্ন হচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব তো আমরা চিনতে পারছি, আমি, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, এগুলো অক্সিলারি। এই কি ইনফরমেশন ওয়ার্ড, অর্থাৎ ইনফরমেশন ওয়ার্ডটা কি? দেখো, আমরা যখন কোনো বাক্য বলি, সেই বাক্যের মধ্যে কোনো একটি শব্দকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে বাক্যটি সাধারণত বলে থাকি। আচ্ছা, একটি উদাহরণ দিই আমরা। মিস্টার আলী ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার আলী একজন সৎ মানুষ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মিস্টার আলী সম্পর্কে আমরা একটা ইনফরমেশন পাস করেছি। সেটা কি? উনি একজন সৎ মানুষ। এটি হচ্ছে আমাদের ইনফরমেশন ওয়ার্ড। আবার দেখো, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। তারা খুব পরিশ্রমী। তাদের সম্পর্কে আমি একটি ইনফরমেশন দিয়েছি, কি? তারা খুবই পরিশ্রমী। এটি হচ্ছে আমাদের ইনফরমেশন ওয়ার্ড। আবার দেখো, দে দ্য গার্ল ইজ পোলাইট। মেয়েটি খুব বিনয়ী, ভদ্র, নম্র। তাহলে এই মেয়েটি সম্পর্কে সম্পর্কে আমরা একটা ইনফরমেশন পাস করেছি, সেটা হচ্ছে পোলাইট। এই শব্দগুলোর বিপরীত শব্দ লাগবে। যেমন অনেস্টের বিপরীত শব্দ কি? ডিসঅনেস্ট। হার্ডওয়ার্কিং কঠোর পরিশ্রমী, তার বিপরীত শব্দ কি? লেইজি। আবার দেখো, পোলাইট অর্থাৎ বিনয়ী, তার বিপরীত শব্দ কি? এমপোলাইট, অভদ্র, অবিনয়ী ইত্যাদি। তাহলে এই শব্দগুলো আমাদের লাগবে। অর্থাৎ একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ইনফরমেশন ওয়ার্ডের একটি বিপরীত শব্দ লিখতে হবে। আর কি বললো? অক্সিলিয়ারি ভার্বের পরে নট লিখতে হবে। এই যে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, এরপরে একটি নট লিখতে হবে। যেমন একটা বাক্য লিখে দেখো, মিস্টার রহমান ইজ টিচিং আস ইংলিশ। মিস্টার রহমান আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে, ইংরেজি পড়াচ্ছে। তো খেয়াল করো, এই আমাদের ইজ, এটি হচ্ছে আমাদের অক্সিলিয়ারি, আর টিচিং এটা হচ্ছে মেন ভার্ব। আমাদের এখানে বলা হয়েছে যে অক্সিলিয়ারি ভার্বের পরে নট লিখে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এইটি আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এরপরে আমরা একটা কি লিখবো? নট লিখবো। ইজ নট লিখে দেবো, তাই না? কিন্তু এই যে ইজ, দেখো এইটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নয়। এখানকার ইজ এই টিচিং ভার্বকে বাক্য গঠনে সাহায্য করেছে। একটি ভার্ব অক্সিলারি হয় কখন? যখন সে অন্য একটি ভার্বকে অর্থবোধক বাক্য তৈরি করতে সাহায্য করে। এই ইজটা টিচিংকে সাহায্য করেছে। কিন্তু হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এই বাক্যে একমাত্র ভার্বই হচ্ছে ইজ।
অর্থাৎ ইজ কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে বসেছে। তার অর্থ কি? এই যে আমাদের যে প্রাইমারি অক্সিলারি একটা লিস্ট আমরা সবাই জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলে প্রাইমারি অক্সিলারি। এরা বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবেও যেমন বসতে পারে, এখানে বসেছে, সরি, এইখানে অক্সিলারি হিসেবে বসেছে। আবার এরা বাক্যে মেন ভার্বও হতে পারে, যেমন এখানে বাক্যের মেন ভার্ব। আমরা এই ভার্বগুলোকে, এইগুলোকে যখনই আমরা আজকের আলোচনার মধ্যে বলবো, তখন এগুলোকে সব সময় আমি অক্সিলারি ভার্ব বলবো। এদেরকে আমি এরকম একবারে যেমন দেখো এখানে মেন ভার্ব হিসেবে বসেছি, আমি কিন্তু এটা অক্সিলারিই বলবো, অর্থাৎ আমাদের আলোচনার সুবিধার্থে। কেন আমরা এটাকে মেন ভার্ব না বলে শুধু অক্সিলারিই বলবো, এগুলোকে একবারও আমরা মেন ভার্ব বলবো না আজকের আলোচনায়। যখন এই আসবে ব্যবহারে তখন আমরা এগুলো অক্সিলারি ভার্ব বলবো। কেন বলবো? ঠিক পরের স্লাইডটাতে আমরা দেখতে পাবো। এইবার আসো, এই বেসিক আইডিয়াটি আমরা মনে হয় বুঝতে পেরেছি। দুটি কাজ আমাদের করতে হবে সেন্টেন্স অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে। একটি, অক্সিলারি ভার্বের সাথে একটা নট লাগিয়ে দেবো, আর ইনফরমেশন ওয়ার্ডের একটি বিপরীত শব্দ লিখবো। এটুকুই হচ্ছে আমাদের আজকের কাজ। তাহলে এটুকু মুছে দিই, এটুকু মুছে দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে এখন পরিবর্তন করব। তা এই নিয়মটা দেখো, প্রথমে বলছে বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বের সাথে নট লিখবো। এই আমাদের অক্সিলারি, তার সাথে একটা নট লিখবো। ঠিক আছে? তো এখন তার আগে যে সাবজেক্ট আছে কি হবে? এর তো কোনো পরিবর্তন হবে না, থাকলে বলতাম আমি। আমরা বলি নাই, তাহলে আমরা লিখে দিলাম, হি লিখে দিলাম, এটা যেমন আছে তেমন। এখন এটার সাথে কি লিখবো? একটা নট লিখবো, তো আমরা সেটাও লিখে দিলাম, ইজ নট। তাহলে দেখো আমাদের বাক্য প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন এই যে এটি আমাদের সেই ইনফরমেশন আমরা বুঝতে পেরেছি বাক্য পড়ে, তাহলে এর কি করব? এর কোনো পরিবর্তন নেই, সেটাও বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটা আমরা বিপরীত শব্দ খুঁজবো। নিয়মটা কি? ইনফরমেশন ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখে বাকি শব্দ বসিয়ে উত্তর লেখা শেষ করব। তাহলে এই ফ্রেন্ডের বিপরীত শব্দ কি? ফ্রেন্ডের বিপরীত শব্দ ফো বা এনিমি। এই দুটা যে কোনো একটা তুমি বলতে পারো, ফো বা ইনামি, এই শত্রু। ফো মানেও শত্রু, এনামি মানেও শত্রু। তাহলে এই দুটির যে কোনো একটা লিখলেই হবে। তাহলে বাকি শব্দ বসিয়ে উত্তর লেখা শেষ করব। অর্থাৎ এর বাকি বলতে এর পরে যদি আরো কোনো শব্দ থাকতো, অনেক সময় দেখবা এই যে আমাদের ইনফরমেশন ওয়ার্ডের পরে আরো শব্দ থাকবে, সেগুলো আমাদের লেখা লাগবে না, কোনো পরিবর্তন করব না, বসিয়ে দিব। সেখানে এই কথাটাই বলা হয়েছে, কিন্তু এখানে সেই শব্দ নেই। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এইবার আসো আরেকটা স্লাইড দেখে নিই। বলছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। এবার বলছে হাসান রানস কুইকলি। হাসান দ্রুত দৌড়ায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই করব আমরা আবারও। হাসান রানস কুইকলি। হাসান দ্রুত দৌড়ায়। বলছে বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বের সাথে নট লিখবো, এই যে আমাদের নিয়ম। এইবার খেয়াল করো, এখানে কিন্তু অক্সিলারি ভার্বই নাই। এই বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে? হাসান রানস কুইকলি, রান মানে দৌড়ানো, একটি রান ভার্ব আছে। এই যে এই জন্য আমি বলেছি যে অক্সিলারির সাথে নট লিখবো, কারণ এখানে আমি তার মেন ভার্বের সাথে নট লিখতে পারবো না। আমাকে অক্সিলারি না থাকলেও অক্সিলারি আনতে হবে। এই জন্যই আমি তোমাদের আগের স্লাইডে বলেছি যে আমরা অক্সিলারি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে বসেও আমরা তাকে মেন ভার্ব না বলে সর্বদাই অক্সিলারি বলবো। দেখো এখন একটা অক্সিলারি ভার্ব আমাদের লাগবে। তো এই যে ভার্ব রানস, ভার্বের প্রেজেন্ট টু পাসে শেষে এস আছে। এস ফর্মের নেগেটিভ ওয়ার্ডটি হচ্ছে ডাজ নট। অর্থাৎ এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমাদের যেহেতু নেগেটিভ করতে হবে, তাহলে এই ভার্বটাকে নেগেটিভ করতে গেলে ডাজ নট লাগবে। তাহলে এই সাবজেক্টের কি হবে? সাবজেক্টের কিছুই হবে না, পরিবর্তন করব না, আমরা বসিয়ে দিলাম হাসান। এখন এইটার পরিবর্তে আমরা কি লিখবো? ডাজ নট অক্সিলারি। এই লিখো, আমরা ডাজ লিখলাম, সাথে একটা নট লিখে দিলাম, ডাজ নট লিখলাম। এখন এই ভার্বকে কি করব? যখনই এটা অক্সিলারি তখন এর সাথে একটা মেন ভার্ব লাগবে। এবার দেখো আমি বসিয়ে দিলাম রান। এসটা কোথায় গেল? এই ডাচ যখন লিখি তখন মেন ভার্বের সাথে, আর এস লেখা জানি এটি বেস ফর্মে লিখতে হয়, মেন ফর্মে লিখতে হয়, আমরা তাই লিখেছি। এইবার দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইনফরমেশন ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখে বাকি শব্দ বসিয়ে উত্তর লেখা শেষ করব। এই আমাদের কুইকলি। বিপরীত শব্দ কি? কুইকলি দ্রুত, আর বিপরীত শব্দ আস্তে আস্তে, ইংরেজি কি? স্লোলি। আমরা বসিয়ে দিলাম, বাকি শব্দ নেই, আমরাও লিখলাম না। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার নিয়ম। এখন আমরা জানলাম যে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে দুটি বেসিক পরিবর্তন করতে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট লিখতে হবে, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন মেন ভার্বের অক্সিলারি ভার্ব খুঁজে এনে সাথে নট যোগ করতে হবে। আমরা যেমন এখানে তাই করেছি। ঠিক আছে? এবার আসো এই অংশটা আমরা শেষ করি। এবার আমরা এই শব্দগুলো নিয়ে আজকে নেগেটিভ করবো। আমরা বেসিক অ্যাফার্মেটিভ নেগেটিভের বেসিক জিনিসটা কিন্তু শিখে ফেলেছি। কিন্তু যখন শব্দে আমাদের বাক্যের মধ্যে যখন এই ওয়ার্ডগুলো ব্যবহার থাকবে, তখন কিন্তু এইগুলোর নিয়ম ধরে ধরেই করতে হবে। এখানে আমি অনলি নিয়ম বলবো, অন, অ্যালোন, মাস্ট, অলওয়েজ, এভরি, টু টু, অ্যাজ সুন অ্যাজ, এইগুলোর ব্যবহার এখন আমরা বলবো। আর একটু আগে আমরা শিখেছি একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? অক্সিলারির সাথে একটা নট লিখতে হবে, আর
ইনফরমেশন ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখতে হবে। এখন আমরা একটা একটা করে এইগুলো সলিউশন করব। আসো প্রথমটি আমরা দেখে নিই। দেখো আমাদের অনলির ব্যবহার। অনলি সালাম ক্যান ডু ইট। শুধুমাত্র সালামই এটা করতে পারে, আর কেউ এটা পারে না। এখানে তাই বলা হয়েছে। নেগেটিভ করব। এই নিয়মটা এইমাত্র পড়ে আসলাম আমরা। যদি বাক্যটির মাঝে অনলি অ্যালোনের ব্যবহার থাকে, দেখো অনলি আছে, অ্যালোনও থাকতে পারতো, এবং তা যদি ব্যক্তি ঈশ্বর আল্লাহ ভগবানকে বোঝাতে ব্যবহৃত হয়, হয় ব্যক্তি ঈশ্বর আল্লাহ ভগবান বোঝাইতে হবে, তাহলে এটা অনলি সালাম ব্যক্তিকে বুঝিয়েছে। তখন কি করব? তবে অনলি অ্যালোনের পরিবর্তে নান বাট লিখে দেবো। তাহলে আমাদের অনলি আমরা লিখে দিলাম নান বাট। খেয়াল করো, পরিবর্তে বলা হয়েছে। পরিবর্তে অর্থ কি? অর্থাৎ এটা কেটে দিয়ে বাদ দিয়ে লিখবো, কিন্তু পরিবর্তে মানে হচ্ছে ওটা আর থাকবে না। আমরা নান বাট লিখেছি। পরের নিয়মটা হচ্ছে বাক্যের বাকি অংশের আর কোনো পরিবর্তন করব না। একেবারে সহজ জিনিস। একটু পর পর একটু জটিল জটিল মনে হবে। এখন অনেকগুলো এখন এগুলো খুবই সহজ মনে হচ্ছে আমাদের। আসলে সহজই, জটিল নয়। তাহলে বাকি অংশের কোনো পরিবর্তন করব না। এই সালাম ক্যান ডু ইট আমরা লিখে দিলাম সালাম ক্যান ডু ইট। খুব সহজ। এবার আমরা ২ নম্বর রুলসটি দেখব। আমি সরাসরি বই থেকে রুলসগুলা নিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে। আলাদিন হ্যাড অনলি আ ম্যাজিক্যাল ল্যাম্প। আলাদিনের শুধুমাত্র একটা জাদুর বাতি ছিল। টু মেক মিরাকল, অলৌকিক কোনো কিছু ঘটনা ঘটাতে আলাদিনের একটা কি ছিল? কিছুই ছিল না, শুধুমাত্র একটা জাদুর বাতি ছিল। এটাকে আমরা করব নেগেটিভ। তো বলছে যদি বাক্যটির মাঝে অনলি এর ব্যবহার থাকে এবং তা যদি বস্তুকে বুঝাতে ব্যবহৃত হয়, দেখো তো এখানে অনলি কাকে বুঝিয়েছে? অনলি আ ম্যাজিক্যাল ল্যাম্প, শুধুমাত্র একটা জাদুর বাতি, বাতিকে বুঝিয়েছে। তাহলে এটা বস্তুকে বুঝিয়েছে। তাহলে বলল যদি বাক্যটির মাঝে অনলি এর ব্যবহার থাকে এবং তা যদি বস্তুকে বুঝাতে ব্যবহৃত হয়, তবে অনলি এর পরিবর্তে নাথিং বাট লিখব। তার মানে এই যে অনলি যেখানে আছে সেখানে নাথিং বাট লিখব। তাহলে আলাদিন হ্যাডের কি হবে? বসিয়ে দেবো। আমরা বসিয়ে দিলাম আলাদিন হ্যাড। এইবার অনলি এর জায়গায় কি লিখব? নাথিং বাট। এটার কাজ আমাদের শেষ হয়েছে। পরের নিয়ম কি বলছে? বাক্যের বাকি অংশের আর কোনো পরিবর্তন করব না। এই যে আ ম্যাজিক্যাল ল্যাম্প, সবটুকু আমরা লিখে দেবো। দেখো লিখে দিলাম আ ম্যাজিক্যাল ল্যাম্প টু মেক মিরাকলস। সবটুকু লিখে দিলাম। আচ্ছা, তারপরে কি দেখো রুলস 3। আই হ্যাভ অনলি আ 1 টাকা নোট ইন মাই পকেট। আমার পকেটে মাত্র ১ টাকার একটি নোট আছে। ১ টাকার নোট তোমরা দেখো নাই, আমরা দেখেছি। এখন ১ টাকার নোট বাজারে পাওয়া যায় না। আমরা ১ পয়সাও দেখেছি, তোমরা ১ পয়সাও দেখোনি, ২ পয়সাও দেখোনি। আচ্ছা, যাই হোক। এটাকে আমরা নেগেটিভ করব। তো এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে আমাদের প্রথম নিয়মটা বলছে যদি বাক্যটির মাঝে অনলি এর ব্যবহার থাকে এবং তা যদি বয়স বা সংখ্যা বোঝায়। এইবার কিন্তু অনলি বোঝাচ্ছে বয়স বা সংখ্যা। কেমন? আই হ্যাভ অনলি আ 1 টাকা নোট। আমার শুধুমাত্র একটি ১ টাকার নোট আছে ইন মাই পকেট। আমার পকেটে কিচ্ছু নাই ১ টাকার একটি নোট ছাড়া। তাহলে তাকে আমরা কি করব? নেগেটিভ করব। আচ্ছা। তো নিয়ম বলছে, সরি, আমরা এটা আগেই দেখিয়ে ফেললাম। আচ্ছা, হ্যাঁ, অনলি যদি বয়স বা সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়, তবে এর পরিবর্তে নট লেস দেন অথবা নট মোর দেন লিখবো। হ্যাঁ, ওইটা ঠিকই লিখেছিলাম। এই যে দেখো, তখন আমরা কি করব? অনলি যখন বয়স বা সংখ্যাকে বুঝাবে, তখন অনলির পরিবর্তে নট লেস দেন অথবা নট মোর দেন যে কোনো একটা লিখলেই আমরা পারি। তাহলে এটুকুর কি করবে? এটুকুর কোনো পরিবর্তন করব না। এই জন্য এটা আমি আগেই লিখে ফেলেছিলাম, এই আমরা লিখে দিলাম। এবার এই অনলির পরিবর্তে লিখব নট লেস দেন অথবা নট মোর দেন। আমি দুটাই লিখে দিলাম, নট লেস দেন অথবা নট মোর দেন। তারপরে বলছে বাক্যের বাকি অংশের কোনো পরিবর্তন করব না। তাহলে এই যে 1 টাকা নোট ইন মাই পকেট, এটুকু সবটুকু লিখে দেবো। তো আমি সবটুকু লিখতে পারি নাই, আমার জায়গা নাই, তাই লিখি নাই। আমি লিখেছি 1 টাকা নোট ইন পর্যন্ত লিখেছি, মাই পকেট তোমরা লিখে নাও। তাহলে এই হচ্ছে সেন্টেন্স, যেটি যার মধ্যে অনলি কি কি বুঝিয়েছে? বয়স বা সংখ্যা। যদি বয়স বা সংখ্যা বোঝায়, তখন অনলির পরিবর্তে লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। বাক্যের আর কোথাও কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা যাব রুলস নাম্বার 4। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। জীবনে উন্নতি করতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এই যে মাস্টের ব্যবহার। তো মাস্টের ব্যবহার থাকলে বাক্য তৈরি করা খুব সহজ। নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির আবশ্যকতা বুঝাইতে মাস্টের ব্যবহার থাকে, এইখানে আবশ্যকতা বুঝিয়েছে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবার জন্য মাস্টের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করব। তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট লিখবো। তাহলে এটা আমরা কিছু বলি নাই, আমরা বসিয়ে দেবো ইউ। এইটার মাস্টের পরিবর্তে আমরা লিখবো ক্যানট বাট। ক্যানট বাট, আমরা ক্যান নট বলবো না, আমরা এটাকে বলবো ক্যানট। ক্যানট, ক্যানট বাট। আমরা লিখলাম ক্যানট বাট। তারপর বলছে
বাক্যের বাকি অংশে কোনো পরিবর্তন করব না, খুব সহজ। ওয়ার্ক হার্ড থেকে শুরু করে সবটুকু আমরা লিখে দেবো ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। একেবারে সহজ জিনিস। আমরা যাবো রুলস 5-এ। হি ইজ অলওয়েজ অ্যাগ্রিড উইথ হোয়াট হিজ ফাদার সেইজ। সে সব সময় সম্মত হয় যা তার বাবা বলে, অর্থাৎ বাবার সকল কথাইতে সম্মতি দান করে। এই হচ্ছে আমাদের বাক্য। তো এখানে ব্যবহার কিসে আছে? একটা অলওয়েজ এর ব্যবহার আছে। এই নিয়ম বলছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সিতে অলওয়েজ এর ব্যবহার থাকে, এই আমাদের অলওয়েজ এর ব্যবহার আছে, তবে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবার জন্য অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখব। অর্থাৎ এই জায়গাটা আমরা নেভার লিখব। তাহলে হি ইজ এর কি করব? পরিবর্তন করব না, হিজ লিখে দিলাম। অলওয়েজ এর পরিবর্তে কি করব? নেভার লিখব। এইটুকু আমরা শিখেছি, এই পর্যন্ত পড়েছি। এখানে এই নিয়মটুকু এই পর্যন্ত আসছে। তারপর বলছে এরপর ইনফরমেশন ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখব। এই যে অ্যাগ্রিড, সম্মত, সম্মতের বিপরীত শব্দ কি? অসম্মত। তখন আমরা এটাকে ডিসঅ্যাগ্রিড লিখব। এগ্রিডের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাগ্রিড। তাহলে এটুকু আমাদের হয়ে গেল। তারপর কি বলছে? বাক্যের বাকি অংশের কোনো পরিবর্তন করব না, আমরা বসিয়ে দিলাম উইথ হোয়াট হিজ ফাদার সেইজ। তাহলে আমরা এখানে জানলাম যে অলওয়েজ থাকলে নেভার লিখব, আর অর্থাৎ আমাদের যে ইনফরমেশন ওয়ার্ড তার আমরা কি করব? বিপরীত শব্দ লিখে দেব। এবার আমরা যাব রুলস 6-এ। হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। নেগেটিভ করতে বলেছে। হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এখানে ব্যবহার আছে দুটি টু, টিডাবল টু আর একটা টিওটি। এটা অ্যাডভার্বিয়াল টু, এটা আছে প্রেপোজিশনাল পার্টিকল। প্রেপোজিশন আমরা বলবেন, এটা পার্টিকল ইনফিনিটিভ সাইন টু। তো এই যখন এই টিডাবল টু আর টিও টু এর ব্যবহার থাকবে তখন আমরা কি করব? খেয়াল করো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে টি ডট ডট টিও টু এর ব্যবহার থাকে, তবে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে টু এর পরিবর্তে সো লিখব। এই টু এর জায়গায় আমরা লিখে দেবো সো। তাহলে এই দুটির আমরা পরিবর্তন, সাবজেক্ট ভার্বের পরিবর্তন করব না, লিখে দিলাম এই টু এর পরিবর্তে আমরা লিখে দিলাম সো। এই নিয়মটা আমরা পালন করেছি। তারপর বলছে এরপর টু এর পর যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যেটাকে আমরা বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলি, তা সেই শব্দটি লিখব। অর্থাৎ এই যে এই শব্দটি যেটা থাকবে হুবহু লিখে দেবো। অর্থাৎ দুই টু এর মাঝে যেই শব্দটি থাকবে তার পরিবর্তন না করে লিখে দেবো। আমরা লিখে দিলাম। এখন এই টু থাকলো। নিয়ম বলছে তারপর টু এর পরিবর্তে দ্যাট লিখব। এই টুটার পরিবর্তে আমরা দ্যাট লিখে দেব। তখন আমরা লিখলাম দ্যাট। তারপর বলছে এরপর প্রথম সেন্টেন্সে সাবজেক্ট পুনরায় লিখব। এই সাবজেক্টটাকে আমরা এখানে আবার পুনরায় লিখব। তো আমরা কি লিখলাম? হি লিখে দিলাম। ভেরি গুড। তারপর কি করতে বলছে? এরপর বাক্যে ব্যবহৃত ভার্বের টেন্স অনুসারে ক্যানট অথবা কুড নট লিখব। ক্যানট অথবা কুড নট লিখব। ভার্ব কোনটা? এই যে আমাদের মূল বাক্যের মেন ভার্ব এটি। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা লিখব ক্যানট, এই হি এর পরে লিখব ক্যানট। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকতো, এইখানে আমরা লিখতাম কুড নট। এখন তোমরা বলো কি লিখবা? এখানে ভার্বটা আছে ইজ, প্রেজেন্টে না পাস্টে আছে? প্রেজেন্টে। তাহলে আমরা ক্যানট লিখবো। আমরা লিখে দিলাম ক্যানট। তারপরে কি বলছে? সবশেষে ইনফিনিটিভ ভার্ব থেকে শুরু করে বাক্যের বাকি অংশে হুবহু লিখবো। ইনফিনিটিভ ভার্ব কোনটা? ওই যে টু এর পরে যে ভার্বটি থাকে সেই ভার্বটাকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব। তো এই ইনফিনিটিভ ভার্ব থেকে শুরু করে সবটুকু লিখে দেবো। এখানে তাই বলছে বাকি অংশে হুবহু লিখে দেবো ইনফিনিটিভ ভার্ব থেকে শুরু করে। তা আমরা লিখে দিলাম ক্যারি দ্য লোড। আমরা ক্যারি দ্য লোড লিখে দিলাম। এবার আমরা যাব হচ্ছে ৭ নম্বরে। এভরি মাদার লাভস হার চিলড্রেন। প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। নেগেটিভ করব। নিয়ম বলছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে এভরি এর ব্যবহার থাকে তবে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে এভরি এর স্থলে দেয়ার ইজ নো লিখব। এই এভরির পরিবর্তে আমরা স্থলে মানে কি বাদ দিয়ে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো। তো আমরা লিখে দিলাম দেয়ার ইজ নো। তারপর বলছে এভরি এর পরের শব্দটি লিখব। এভরির পরের শব্দটিকে মাদার, তা আমরা লিখে দিলাম মাদার। কখনো কখনো তোমরা যদি এখানে এভরি ওয়ান দেখো তখন কি লিখবে? দেয়ার ইজ নো লিখবে। তারপর মাদার না লিখে কি লিখতে? ওয়ান লিখতে। দেয়ার ইজ নো ওয়ান। এখানে তো ওয়ান নেই তাই আমরা ওয়ান লিখি না। এখানে কি আছে? মাদার, আমরা মাদার লিখেছি। ফাদার থাকলে ফাদার লিখতাম। আচ্ছা, তারপর কি বলছে? তারপর কনজাংশন হিসেবে ভার্বের পূর্বে বাট লিখব। এই দেখো এটি আমাদের ভার্ব লাভস। ঠিক আছে? তো এই লাভসের অর্থাৎ এই ভার্বের পূর্বে বাট লিখে দেবো। সেটি কি হিসাবে কাজ করবে? কনজাংশন হিসাবে কাজ করবে। আমরা বাট লিখলাম। এ আমাদের বাট। তারপর বলছে এরপর ভার্ব থেকে বাক্যের বাকি অংশ হুবহু লিখব। এই ভার্ব থেকে শুরু করে সবটুকু অংশ লিখে দেব। আমরা লিখে দিলাম লাভস হার চিলড্রেন। এবার আমরা যাব আজকের শেষ রুলস। As soon as she heard the news,
যেই না সে সংবাদটি শুনল শি ফেইন্টেড, সে মূর্ছা গেল। মূর্ছা মানে কি, যে জ্ঞান হারিয়ে ফেলা আর কি। সে একেবারে জ্ঞান হারিয়ে ফেলল, সে মূর্ছা গেল। আচ্ছা, দেখে আমরা কি করব, নেগেটিভ করব। নিয়মটি হচ্ছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার থাকে, এখানে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার আছে, তবে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর স্থলে নো সুনার হ্যাড লিখবো। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ বাদ দিয়ে আমরা লিখবো নো সুন হ্যাড। আমরা লিখলাম নো সুনার হ্যাড লিখলাম। তারপর বলছে, এরপর বাক্যের সাবজেক্ট লিখবো। এই যে আমাদের সাবজেক্ট শি আছে, আমরা লিখে দেবো, সাবজেক্টে লিখে দিলাম। পরের নিয়মটি হচ্ছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। এই শব্দটি আমরা এখানে লিখবো। এইটি আমরা লিখলাম হচ্ছে হার্ড। তোমরা খেয়াল করো, এখানে বলেছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানেও কিন্তু একই রূপ আমি লিখেছি। এখানে যেই রূপে আছে, আমি কিন্তু কোনো রূপ পরিবর্তন করিনি। তাহলে এটা পাস্ট পার্টিসিপল হলো কি করে? মাথায় রাখবে, এই ভার্বটির প্রেজেন্ট বা বেস ফর্ম হচ্ছে হিয়ার। তো হিয়ারের পাস্ট টেন্স হচ্ছে হার্ড, পাস্ট পার্টিসিপল ও হার্ড। আমরা এটাকে কেউ হিয়ার্ড পড়বো না, মাথায় রাখবো সবাই, এটাকে আমরা হার্ড পড়বো। তাহলে এটাও হার্ড, এটাও হার্ড। এটাকে আমরা পাস্ট বলছি কেন? পাস্ট ভার্বের আগে কোনো অক্সিলারি থাকে না, এখানে অক্সিলারি নাই, তাই এটা পাস্ট টেন্স। আর পাস্ট পার্টিসিপল ভার্ব অবশ্যই তার আগে একটা অক্সিলারি নিবে। এই যে দেখো, একটা অক্সিলারি এখানে আছে, এই জন্য এটা হয়ে গেছে পাস্ট পার্টিসিপল, আর এটা হয়েছে পাস্ট টেন্স। তো যাই হোক, আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো কখন? সাবজেক্টের পরে। এই যে আমরা সাবজেক্ট লিখেছি, তারপর এই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম। এর পরের নিয়ম বলছে, এরপর প্রথম বাক্যের বাকি অংশে লিখব। প্রথম বাক্য বলতে কি বোঝাবে? এই কমা পর্যন্ত হবে প্রথম বাক্য। তাহলে এইটুকুর বাকি অংশ কি আছে? এই যে হার্ট পর্যন্ত আমরা লিখেছি, দ্য নিউজ বাকি আছে, আমরা লিখে দিলাম দ্য নিউজ। এইবার এই কমার একটি কাজ করতে হবে। কি করব আমরা নিয়ম দেখে নিই। বাক্যের মাঝে কমা তুলে দিয়ে উভয় বাক্যের মাঝে কনজাংশন দেন লিখব। অর্থাৎ এই কমাটা তুলে দিয়ে আমরা লিখব হচ্ছে দেন। আমরা এখানে লিখে দিলাম দেন। কি হিসাবে লিখলাম? কনজাংশন হিসাবে। এরপরে যেটি করব সেটি হচ্ছে দ্বিতীয় বাক্যটি হুবহু লিখে উত্তর লেখা শেষ করব। দ্বিতীয় বাক্য কোনটুকু? এই যে দুটি শব্দ আছে, দুটি শব্দ, ১০টি শব্দ থাকলে তাও আমরা সবটুকু লিখে দিতাম, কোনো পরিবর্তন করতাম না। এই হচ্ছে আমি লিখে দিলাম। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ আজকে তোমাদেরকে শেষ করব। মোটামুটি বেসিক আইডিয়া আমার বিশ্বাস আমি তোমাদেরকে দিতে পেরেছি। তো এই যে রুলসগুলো আমি এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সেন্টেন্সগুলো কপি করে আমি বলেছিলাম আমার বই থেকে কপি করে নিয়ে আসছি, তো কোথা থেকে নিয়ে এসেছি চলো আমরা একটু দেখে আসি। দেখে এসে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। হ্যাঁ বন্ধুরা, এই হলো আমার আজকের যে বইটি আমি যে ক্লাসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই ক্লাসটি হচ্ছে এইটি, অর্থাৎ চ্যাপ্টার 6 থেকে, আমার স্টুডেন্টস হ্যান্ডবুক 4 থেকে চ্যাপ্টার 6 থেকে আমি এই ক্লাসটি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটি আমি কোথা থেকে দেখাচ্ছি? অ্যাফার্মেটিভ নেগেটিভ অংশ শুধু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এইখান থেকে আমি তোমাদের, না এইখানে কিছু রুলস বর্ণনা করা আছে, যে এইখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন আমি যে এইখান থেকে সেন্টেন্সগুলো নিয়েছি, যেমন এখানে অনেকগুলো বইয়ের মধ্যে তো অনেকগুলো উদাহরণ আছে, কিন্তু আমার স্লাইডে তো আর এত উদাহরণ দেওয়ার সুযোগ নেই। আমি তারপরেও তোমাদের আইডিয়া, এই নিয়মটা সহকারে আইডিয়া দিয়ে দিয়েছি। তারপর দেখো রুলস 1, তারপরে এই যে রুলস 2, এইটাই তোমাদেরকে আমি আলাদিন হ্যাড এগুলাই দেখিয়েছি। তারপরে যে আই হ্যাভ অনলি 1 টাকা নোট দেখিয়েছি। প্রত্যেক জায়গাতে একটি করে বাক্য নিয়েছি। তার মানে যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, এটা দেখিয়েছি। সম্ভবত হি ইজ অলওয়েজ এগ্রিড, এই বাক্যটা দেখিয়েছি। এই যে রুল 6 থেকে আমি কোন বাক্যটা দেখিয়েছি? হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, এইটা দেখিয়েছি, না টু ক্যারি উইক টু ক্যারি দ্য লোড, যাক এইটা একটা দেখিয়েছি। তারপরে এভরি মাদার লাভস হার চিলড্রেন, এই বাক্যটা সম্ভবত হুবহু দেখিয়েছি। তারপরে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার দেখেছি, যে 8 নম্বর রুলস থেকে। এই 8টি রুলস কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখেছি, এবং প্রত্যেকটির উপরেই কিন্তু এই নিয়মগুলো দেখা আছে। যেই নিয়মগুলো আমি আজকে তোমাদের বোর্ডে আমার কম্পিউটারে দেখিয়েছি, সব নিয়মগুলো এখানে দিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বইয়ের ভিতরের অংশটুকু, আর বাইরের অংশটুকু তোমাদের আমি অবশ্যই আগেই দেখিয়েছি। তো এবার আবার চলো, এই বইটি তোমরা যদি কেউ নিতে আগ্রহী হও, কিভাবে তোমরা বইটি পেতে পারো? আর এই যে এখানে হচ্ছে সব নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ বিপরীত শব্দ, এগুলা তোমাদের খুব দরকার পড়বে। অ্যান্টোনিম যেগুলো আমরা বলি, এগুলো খুব দরকার পড়বে, এগুলো ব্যাপক আকারে তোমাদের পড়বে। তো চলো আমরা এবার বইটি তোমরা কিভাবে পেতে পারো সেটা দেখে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। বন্ধুরা, ক্লাসটি যদি, এই যে ক্লাসটি আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম, এই ক্লাসটি যদি নিঃসন্দেহে তোমাদের ভালো লাগে, তাহলে আমার বিশ্বাস আমার বইটিও তোমাদের ভালো লাগবে। তো এই বইটি তোমরা কিভাবে পেতে পারো? এই হচ্ছে আমার স্টুডেন্টস হ্যান্ডবুক 4। দেখো এখানে 11টি গ্রামার, তোমরা জানো নবম শ্রেণীতে তো 2025 সালে এই যে 11টি গ্রামার এখানে দেওয়া আছে। এটা 9-10 এসএসসি 2027 সালে এসএসসির পরীক্ষার্থীদের বই। তো তোমরা যদি এই বইটি কেউ নিতে চাও, তাহলে আমি দুটি মাধ্যম ব্যবহার করে বইটি পাঠাতে পারি। এক হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আর একটা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। আর এই বইটি পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমার নাম্বারটি হলো
01740717656 এই নম্বরে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৩৪০ টাকা। তো বন্ধুরা, আজকে আর নাই, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন ক্লাস নিয়ে। তো এই আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের যদি এরকম ভালো লাগে, এরকম ভালো লাগা নয়, এরকম ভালো লাগলে কিছু বলার নেই, তবে এরকম ভালো যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমরা আমার এই ক্লাসটিতে লাইক কিংবা কমেন্টস করেছো আশা করি। এবং অবশ্যই আমার সকল ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি নিজে উপকৃত হও এবং বন্ধুদের উপকৃত করবার জন্য ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।